ভাই আপনি সোহান পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন? মানে কুত্তার লেজে পাড়া দিয়ে কামড় না খাওয়া অবধি শান্ত হবেন না? 14টা ইঞ্জেকশন খাওয়ার এতই শখ? ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আসছে পালোয়ানের উকালতি করতে। কয় টাকা সদকা দিয়েছে রে কুদ্দুসের আব্বা তোরে? উদ্ধৃতি চিহ্ন। অভ্র বিরক্ত মুখে বলল, এই নামে ডাকা কবে বন্ধ হবে? বারবার কেন মনে করিয়ে দেন আমার যে বিয়েই হয় নাই? না মানে যেখানে বিয়েটাই হলো না সেখানে বাপ হওয়া কি বিলাসিতা নয়? ফারাজ বুকে হাত দিয়ে চোখ বুজে বলল, উফস কি কষ্ট রে। মাইরি দুঃখে আমার পেছনে ব্যথা করছে। অভ্র ভ্রু কুচকাল, ভাই কষা নাকি? দূর হ ছাওয়াল, আমার কষা হবে কেন? আমি লিটারে লিটারে মদ গিলি। তবে দেখিস সিঙ্গেল থাকার কষ্ট যেন তোর আবার কষা না হয়ে যায়। বি কেয়ারফুল, তোর কষা হয়ে গেল তো তুই আমার থেকে বাথরুমকে বেশি সময় দিবি। না বাবা, আমার থেকে অন্য কিছুকে বেশি সময় দেওয়া আমি মানতে পারবো না। এসবে আমার মেজাজ খারাপ হয়। রাগে মূল্যবান জিনিসগুলোও জোনাকির পুক্কির মতো জ্বলে ওঠে। অভ্র বিষম খেল, ছোট থেকেই ফারাজের সঙ্গে আছে সে। অথচ মানুষটার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করল না সে। মানুষ নাকি পরিবর্তনশীল, তাহলে এই এলাহি এমন কেন? তবে কি সে কোনো মানুষ নয়, নরপিশাচ? ভাই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক। অথচ আপনি আজটা কি করলেন? হারুনের কলিজা ভুনা করে তার গুরুকে খাইয়ে দিলেন, সঙ্গে আবার চিরকুট। ফারাজ হেসে বলল, গুরুকে নয় গরুকে খাইয়ে দিয়েছি। কেন হে শালা, তোমারও কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? কাম তোমারটা বের করে রান্না করি, তারপর কবরে পার্সেল পাঠাবো। উদ্ধৃতি চিহ্ন। অভ্র নাক কুচকে বলল, ভাই কি যে বলেন? গা ঘিন ঘিন করে। ওইসব কেমন করে রাঁধছেন ভাই? মানুষ কেমন করে মানুষের কলিজা খায়? আমাকে দেখতে কি তোর আব্বা মনে হয়? মানুষের কলিজা কেন রান্না করব? বাজার থেকে গরুরটা কিনেই রান্না করেছি। ওই কালা দামরা কি এত সব বুঝবে? ও তো নিশ্চিত হারুনের কলিজা ভেবে বমি করেছে। ওরে একটু ভয় দেখালাম, যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন জিন্দা থাকতে পারবে। উদ্ধৃতি চিহ্ন। ভাই, ফারাজ তখন বাগানের দোলনায় বসে হুইস্কির বোতলে চুমুক দিচ্ছিল এবং সিগারেটের টান বসাচ্ছিল। তার মুখে ছিল নিষ্পৃহ ভাব। দুনিয়ার কোনো কিছুর তোয়াক্কা নেই চেহারায়। উহু একটা কথাও শুনতে চাই না। ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে বলল, কিন্তু ভাই আমি কি বলি একটু শুনেন তো আগে। হাসান আর ফারুকের লাশের কথা বলবি তাই না? কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল? সেটাই ভাই। কার কাজ এটা? কারণ আমরা তো কিচ্ছু করিনি। বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে। বুঝতে পারছেন? ফারাজ নিঃশব্দে এক মুহূর্ত বসে থাকল। তারপর বোতলটা পাশে রেখে গভীর দৃষ্টি মেলে তাকালো সামনের দিকে। না বুঝার কি আছে? এই বিষয় নিয়ে আমি আর কিচ্ছু শুনতে চাই না। কিচ্ছু না। সে ধীর পায়ে উঠে দাঁড়াল। কয়েক মুহূর্ত আগের সেই নিশ্চিন্ত উজ্জ্বলতা কোথাও যেন মিলিয়ে গেছে। গেলাম আমি। দুপুরে একটা কড়া ঘুম দিয়ে সন্ধ্যার দিকে উঠব। ততক্ষণ পর্যন্ত তুমি ছাওয়াল মুড়ি খাও। ড্যাশ। চিত্রা দুপুরের পর থেকেই ঘরের এক কোণে নিস্তব্ধ হয়ে বসে আছে। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে। ভোরে বাড়ির পুরুষেরা ফিরে আসার পরই তারা চিহ্নের খবর জানতে পারে। তারপর কারো চোখে ঘুম নেই, মনে অজানা শঙ্কা। দুপুরে বাড়ির পুরুষরা একসঙ্গে খেয়েছে। ফারাজও খেয়েছে, কিন্তু চিত্রাকে আজ সে নিজের সঙ্গে টেবিলে বসাতে পারেনি। আজ প্রথমবারের মতো চিত্রা জুনায়েদ এলাহির সঙ্গে কথা বলেছে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি, নিজেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। চিত্রা আজ জোহানকেও লক্ষ্য করেছে। চঞ্চল, প্রাণবন্ত, সহজেই মিশতে মানুষের সঙ্গে মেশার গুণ আছে। একেবারে তার বোনের বিপরীত। তবে এই পরিবারের মানুষগুলোকে বুঝতে চিত্রার বেশ কষ্ট হচ্ছে। কি অদ্ভুত এক সম্পর্ক এদের মধ্যে। একই ছাদের নিচে থাকলেও কেউ কারো সঙ্গে তেমন মিশে না, কথাও বলে না। খাবার সময় কখনো সবাই একসঙ্গে থাকে, কখনো বা কাউকেই দেখা যায় না। রুমানা বেগমও বিচিত্র চরিত্রের। রান্নার সময় ছাড়া তাকে বাইরে দেখা যায় না। রান্না শেষ হলে খেয়ে নিয়ে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে যান। প্রয়োজন না হলে বের হন না। চিত্রা ভাবল, এই যে সে নিজের সব ছেড়ে নতুন জীবনে প্রবেশ করল, কেউ কি একবারও জানতে চেয়েছে তার অতীত? তার পরিবার কেমন ছিল? কোথায় ছিল তার শৈশব? শ্বশুর শাশুড়ির তো অন্তত এই প্রশ্নগুলো করা উচিত ছিল। তাদের আদরের ছেলে যে তাকে তুলে এনে বিয়ে করেছে, সেটা তারা জানে তো? ফারাজ যদি সেদিন তাকে না নিয়ে যেত, তাহলে আজ কি হতো? সেই বৃদ্ধ লোকটার হাতেই কি তার জীবনটা সঁপে দিতে হতো?
ভাবতেই চিত্রার গা গুলিয়ে উঠল। আর সোহাগের কথা তো সে ভাবতেই চায় না। বিশ্বাসঘাতকদের জন্য তার মনে একটুও জায়গা নেই, যত কাছেরই হোক না কেন। চিত্রার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল। বিশ্বাসঘাতক কি কখনো পর হয়? না, আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি তারাই একদিন আমাদের পিঠে ছুরিঘাত করে। প্রকৃত বিশ্বাসঘাতক তারাই। চিত্রা ধীরে ধীরে আলমারির দিকে এগোল। আলমারির সহ এই ঘরের প্রতিটি চাবি ফারাজ তার হাতে তুলে দিয়ে বলেছিল, নাও, আজ থেকে সব তোমার। এমনকি আমিও। লোকটা ঠোঁটকাটা, কিন্তু পিছনে কথা বলার অভ্যাস নেই। এমন ব্যক্তিত্ব চিত্রার পছন্দ। সেদিন যখন ফারাজ তাকে তুলে নিয়ে যায়, তখন সে মামিকে মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল। কিন্তু একবারও সে বলেনি, আমি চিত্রাকে কিনে নিয়ে যাচ্ছি। বরং বলেছিল, এতগুলো বছর আমার বউটাকে খাইয়েছেন, পরিয়েছেন, সেসব তো চুকাতে হবে। মিসেস ফারাজ এলাহি কারো কাছে দায়বদ্ধ থাকবে, তার স্বামী হিসেবে কি করে মেনে নেই বলুন তো? টাকাগুলো দিলাম, যেন আমার বউটার ওপর কোনো দায় না থাকে। কম মনে হলে চেয়ে নিবেন। আমার অনেক আছে, দিতে অসুবিধা নেই। অথচ চিত্রা বিয়ের পর থেকেই সেই ফারাজের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এত অভিমান পুষে রেখে লাভ কি? অনাথদের কি অভিমান মানায়? তাদের রাগ করতে নেই, জিদ ধরতে নেই, শুধু মেনে নিতে হয়। মেনে নিতে পারলেই জীবন সুন্দর। চিত্রার চোখের সামনে ভেসে উঠল তালুকদার বাড়ির স্মৃতি। তার নিজের বাড়ির স্মৃতি। বাজিতপুরের সেই অট্টালিকা আজ শুধুই ধ্বংসস্তূপ। তালুকদার বংশের অস্তিত্ব মুছে গেছে। এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। বিয়েবাড়ি পরিণত হয়েছিল শোকের বাড়িতে। যদি সেদিন চিত্রাও আগুনে পুড়ে ছাই হয়ে যেত, তাহলে হয়তো এই দুনিয়ার যন্ত্রণা তাকে বইতে হতো না। দুনিয়া ফারাজ এলাহির নীতির মতো, যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। চিত্রা আলমারির দরজা খুলল। আলমারি সাজানো দামি পোশাক, প্রসাধনী, অলংকার। এসব সে আগে কখনো দেখেনি। ফারাজ সত্যি যদি তাকে ভালো না বাসত, তাহলে এত কিছু করত কেন? আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না। এই বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে। আদৌ কি এটা তার পূর্ণজন্ম? নাকি সবই কেবল একটা স্বপ্ন? স্বপ্ন কেবলই ছলনা হয়, আর ছলনা মানেই ভয়। ভয়, খুব ভয়। আগুন সুন্দরী। চিত্রা চমকে উঠে পেছনে ফিরে তাকাল। ফারাজ দরজায় দাঁড়িয়ে আছে, টলমল করছে। মদের গন্ধ এতটাই তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মদ খেয়ে কি অবস্থা করেছেন? পুরোই মাতাল হয়ে গেছেন। ফারাজ হঠাৎ চিত্রার হাত টেনে নিজের কাছে নিয়ে এল। বুকের সঙ্গে জড়িয়ে বলল, আমায় মদে মাতাল করে না, করেছে তোমার কাজলকালো চোখ দুটি। কি তীক্ষ্ণ তার চাহনি, কি তার তেজ! আমায় মাতাল করার জন্য তোমার চাউনিই যথেষ্ট, প্রিয়তমা। এভাবে তাকিও না, ঘায়েল হয়ে যাই তো। চিত্রা একদম স্থির হয়ে গেল। ফারাজ তার ঠোঁটে হালকা পরশ বুলিয়ে দিল। পরশ বুলিয়ে নিজের অধিকার ঘোষণা করল। তোমার চোখ আমায় মাতাল করে, হিয়া করে ব্যাকুল। আমি প্রেমের স্রোতে ডুবে মরি, পাই না একুল ওকুল। চিত্রা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। মুখে একটা কঠিন ভঙ্গি এনে বলল, ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ। পারলে গায়ে একটু পারফিউমও লাগাবেন। মদের গন্ধে তো আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে। ফারাজ কিছুক্ষণ হতবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকল। তারপর দ্রুত নিজের নিচের দিকে তাকাল। কই, চেইন তো লাগানোই আছে। তাহলে বউ তার ফুটো পেল কই থেকে? ড্যাশ। নীরু আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঘষছে ঠোঁটে। গাঢ় মেরুন রং, ফারাজ ভাইয়ের পছন্দের রং। আজ সে মেরুন রঙের কামিজও পরেছে। সে নিশ্চিত ফারাজ ভাই তাকে আজ দেখেই ফিদা হয়ে যাবে। হঠাৎ চিত্রার কথা মাথায় আসে। নাক কুচকায় নীরু। ঝামেলাটা দমকা হাওয়ার মতো তার ফারাজ ভাইকে কেড়ে নিয়েছে। যে করেই হোক ফারাজ ভাইকে পটাতেই হবে। ফারাজ একবার পটে গেলে নীরু তাকে বিয়ে করে নিবে। তারপর চিত্রাকে এমনিতেই চাল খাটিয়ে বাড়ি ছাড়া করবে। নীরু নিঃশ্বাস ছাড়ল। কি সব বকছে সে? মাথায় নির্গাত গ্যাস্ট্রিক হয়েছে। আয়হায়, গ্যাস্ট্রিক থেকে যদি আলসার হয়ে যায়, আর তারপর যদি নীরু মারা যায়, তখন ফারাজ ভাইকে বিয়ে করবে কেমন করে? না, প্লেন করতে হবে ঠান্ডা মাথায়। নীরু ঘড়ির দিকে তাকায়। সন্ধ্যা 7টা বাজতে এখনও 2 মিনিট বাকি আছে। জলদি নীরু টিভি ছাড়ল। রিমোট টিপে স্টার জলসা বের করল। একটু পর তার পছন্দের নাটক শুরু হবে। কিছুতেই মিস করা যাবে না। নাটক দেখে বুদ্ধি নিয়ে ঠান্ডা মাথায় চিত্রাকে বাস দিতে হবে। নীরুর পাশের রুমটা জোহানের। এই বাড়িতে যদি কারো রুম সবসময় অগোছালো থাকে,
তবে সেটা একমাত্র জোহানের। একটা বেপরোয়া ছেলে, ইচ্ছে করেই পড়াশোনা শেষ করেনি। শ্যামবরণ, লম্বাটে গড়ন, উস্কো খুস্কো চুল, দেখলে মনে হয় চিরুনির ধার মারায়নি বহুদিন। একটা গিটার আছে তার, বিকেল হলেই সেটা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। সারা বছর ভণ্ডামি করে বেড়ায়, তবে জুম্মার দিন হলেই পায়জামা পাঞ্জাবি গায়ে চাপিয়ে হঠাৎ ইমানদার হয়ে ওঠে। এই সন্ধ্যায় গোসল করতে গিয়েছে, ফাটা গলায় গান গাইছে, সেই কর্কশ শব্দ এখান থেকেও শোনা যাচ্ছে। নীরুর সিরিয়াল দেখতে কষ্ট হচ্ছে, মন চাইছে টিভিটা তুলে ভাইয়ের মাথার ওপর ভেঙে ফেলে। সে গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন ভাই? নিজেকে অরিজিৎ সিং ভাবার দরকার নেই। তুমি সারাজীবন হিরো আলমী ছিলে, আছো, আর থাকবেও। ওপাশ থেকে গানের আওয়াজ আরও বেড়ে যায়। নীরুর আগে গোজগোজ করতে করতে উঠে দাঁড়ায়, টিভি পুশ করে দিয়ে একেবারে জোহানের রুমের দিকে এগিয়ে যায়। তার ইচ্ছে করছে দরজা ধাক্কিয়ে এক ঝটকায় তার ভাইকে তুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে। ঠিক তখনই হুট করে কারেন্ট চলে যায়, পুরো বাড়ি নিমেষেই অন্ধকারে ঢেকে যায়। বালের কারেন্টের আব্বা মরছে নাকি? কি যে শুরু করছে! নীরু মোমবাতির জন্য অন্ধকারে রান্নাঘরের দিকে যেতে নিলে কেউ একজন পেছনে থেকে তার কাঁধে হাত রাখে। ভয়ে নীলু চিৎকার করতেই অপাশ থেকে তার মুখ চেপে ধরে। চিৎকারের শব্দ মুহূর্তেই গোঙানিতে পরিণত হয়। আস্তে, মানুষ তো ভাবে বাড়িতে চোর ডাকাত ঢুকেছে। অভ্র ধীরে ধীরে নীরুর মুখের ওপর থেকে হাত সরিয়ে নিল। তারপর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাল। নীরু ক্ষোভে গলা চড়িয়ে বলল, আপনার এত বড় সাহস, আমার মুখে হাত দিছেন? অভ্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে শান্ত গলায় জবাব দিল, ওহ, মুখে হাত দেওয়াটা ভালো লাগেনি? হাতটা অন্য কোথাও দেওয়া দরকার ছিল বুঝি? নীরুর মুখ শুকিয়ে গেল, ভ্রু কুঁচকে বলল, অভ্র ভাই। অভ্র চোখ নামিয়ে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর চাপা স্বরে বলল, ছি, এভাবে বললে মরে যাই। আসেন ভাই একসঙ্গে গু খাই। ওয়াক এসব কই থেকে শিখেছ? নিশ্চয়ই ফারাজ ভাইয়ের কাছ থেকে। নীরু মুখ ভেঙচি কাটল, বলল, কমু না। বিদ্যুৎ ফিরে আসতেই নীরুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আগের মতো দীপ্তি ফিরে এসেছে তার চাহনিতে। যাক, অবশেষে নাটকটা দেখা হবে। নীরু সুন্দর, তবে গায়ের রংটা চাপা। চাপা বললেও ভুল হবে, উজ্জ্বল ফর্সা বলা চলে। ছোটবেলায় চাপাই ছিল, দিনকে দিন রূপচর্চার বদৌলতে বেশ উন্নতি হয়েছে। টেনেটুনে মেট্রিক পাশ করেছে, এবার কলেজে ভর্তি হয়েছে। ভালো কলেজে ভর্তি করাতেও টাকা খরচ করতে হয়েছে। মেয়ে পড়ালেখার নামে ডাব্বা, আবার খালুরে ডাকে আব্বা। বিদ্যুৎ আসতেই অভ্র গলায় সতর্ক টেনে বলল, দয়া করে আর কখনো অন্ধকারে এভাবে চিৎকার করবেন না, আপা। লোকে ভুল বুঝতে পারে, দুষ্ট চিন্তা ভাবনা করতে পারে। নীরু মুখ ভেঙচি কাটল, কথাটা একদম গায়ে মাখেনি। নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার মুখ, আমি চিৎকার করব তাতে কার কি আসে যায়? হু। নীরু চলে যেতেই অভ্র তার যাওয়ার পথে তালিয়ে ঘাড়ে হাত বুলায়, চেয়ে থাকে। খানিক বাঁধে মাথা চুলকে বলে, আরে ধ্যাতো, আমি না ফারাজ ড্যাডির কাছে এসেছিলাম। যাকগে, এখন আর দেখা সাক্ষাতের মুড হচ্ছে না। বাহিরে থেকে হাওয়া খেয়ে আসি। ড্যাশ, বউ ডাক পারি, বউ আমার কার বাড়ি? আয়রে বউ বুকে আয়, তোর স্বামীরে মশায় খায়। ফারাজ মশারি টাঙাতে টাঙাতে ছন্দ কাটছে। চিত্রা ডিভানে শুয়ে ম্যাগাজিন পড়ছে। একটু ওর পর আবার ফারাজের তামাশা দেখছে। সন্ধ্যা বেলায় কেউ মশারি টাঙায়? তার ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। আপনাকে মশারি টাঙাতে কে বলেছে? ফারাজ স্বভাবসুলভ হাসি ছুড়ে দিয়ে বলল, আরে সাদা মুলা, মশারি না টাঙালে তো আমাকে মশায় খেয়ে দিবে, তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি জাস্ট ফর ইউ। তোমার মতো এক পিস থাকতে আমার রতারা চিহ্ন তো মশায় কেন চুষে খাবে? বলো বউ, বলো। বুঝলাম না, ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন? চিত্রা ভ্রু কুঁচকে বলল, খোঁচা? উইটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে ভাতেও মারব না, কথায়ও না। আমি তোমায় ভালোবাসা নিয়ে মারব। ওইসব খোঁচাখুচি আমার পোষায় না। চিত্রা বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টাল। আচ্ছা, আপনি কাজ কি করেন? শুধুই কি মাছের ব্যবসা? এই ব্যবসায় এত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মশকরা করবেন না, বিষ ধরে গায়ে। মরে যাই আপনার এসব কথা শুনলে। ফারাজ মশারি ফেলে চিত্রার কাছে এগিয়ে এল। এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানায় দিকে পাড়ি জমাল। চিত্রা ধস্তাধস্তি করছে, তা দেখে ফারাজ হেসে গান ধরল, মরবে না, রাধে মন্ত্র ভালো জানি।
একখানা যারা দিয়ে বিষ করিব পানি। চিত্রার বিরক্তি আরও বেড়ে গেল। ফারাজের এই নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। তবুও সে চুপ করে আছে, হয়তো নাটকের পরবর্তী অংশ দেখার জন্য। মশারির কাছে যেতেই রোমান্সের ছন্দপতন। মশারির ভেতরে ঢুকতে গিয়ে ফারাজের মুড একেবারে ফুস। এই ঘোড়ার ডিমের মধ্যে বউকে কোলে নিয়ে সে কি করে ঢুকবে? রাগে সে এক হাত দিয়ে চিত্রাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে আর অন্য হাত দিয়ে টেনে হিঁচড়ে মশারি ছিঁড়ে। চিত্রা এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে। ফারাজের চোখের দিকে চেয়ে আছে সে। লক্ষণ ভালো ঠেকেছে না। 999-এ কোনোভাবে একটা কল করা যায় না? ফারাজ চিত্রার পাশে ধপাস করে শুয়ে পড়ল। চিত্রাকে নিজের বুকের ওপর শুইয়ে বলল, একটু আমার বুকে মাথা রাখো না। তুমি হিনা বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারাজ চিত্রা হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের ওপর চুমু খায়। একটি নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা। চিত্রার বাধা দেয় না, আবার তার বাধা দিতেও ইচ্ছে করছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটু আগেও যেই চিত্রা কেমন তেজি ছিল সে এখন পাথরের মতো নির্বাক, স্তব্ধ। ফারাজ চিত্রার ওষ্ঠের ছোঁয়ায় নিজেকে ধন্য করার আগেই রুমের দরজাটা ঠাস করে খুলে যায়। চিত্রা লজ্জায় বিছানার কোণায় ছিটকে যায়। বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে উচ্চারিত হয়, না, এই বাড়িতে আর থাকা যাবে। এখানে সবাই তার রোমান্সে মন্ডু ডুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আর নয়তো এক্কেবারে ডেনমার্ক। খালু। মিতালি একবার ঘরের দিকে তাকালো। মশারি ফ্লোরে এবড়োখেবড়ো হয়ে পড়ে আছে। এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? মিতালির মোটা মাথায় আসলেই কিছু ঢুকছে না। দুর্বাল। ঘরের দরজাটা লাগাতে মনে নাই। ধ্যাত একটা ভুল সারাজীবনের কান্না। আর এই মাতারি, তুই দরজা নক করে আসতে পারলি না? নেক্সট টাইম এই ভুল হলে তোকে আমি গু খাওয়াবো। ভুল হইয়া গেছে, মাফ চাই। গু খাওয়ান আর যাই খাওয়ান, আগে আমার কথাটা একটু হুহেন। কন্টিনিউ। এইডা আবার কি? মনটা চায় তোকে। ফারাজ থামল, পুনরায় শুধালো, কি হয়েছে উইটা বল। খালু, নীলু নামের একটা মাইয়া আইছে বাড়িতে। অবস্থা খুব খারাপ। কি করমু খালু? ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে যদি ঘোড়াও তার সামনে ডিম পারত তবুও হয়তো সে একটু প্রতিক্রিয়া দেখাত না। কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তমা বিচরণ করছে। তবে চিত্রা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলু এসেছে, তার মানে নীলুর কিচ্ছু হয়নি, সে ঠিক আছে। অন্দরমহলে পৌঁছাতেই চিত্রা মিতালির দিকে তাকাল। মিতালি কিংকর্তব্যবিমূঢ়। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল, সে গেল কোথায়? চারপাশে তাকিয়ে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে সে উদ্গ্রীব হয়ে উঠল। নীলু। মিতালি ডাক দিল, কোনো সাড়া নেই। ডাকাডাকির শব্দ শুনে উপরতলা থেকে রুমানা ইলাহি, রোশান, রাজনসহ বাকিরাও বেরিয়ে এল। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেল। সবাই উৎকণ্ঠিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ফারাজ এতক্ষণ বুকের কাছে হাত গুজে দাঁড়িয়েছিল। এখন তার বিরক্ত লাগছে। রাজন নিচে নেমে এল, কপালে ভাঁজ ফেলে বলল, আরে থামো তো। সন্ধ্যার বেলা এত চেঁচামেচি করছিস কেন? মিতালি ব্যাকুল কণ্ঠে বলল, ভাই, সত্যি আমি নীলু নামের একটা মায়ারে এইখানে বসাইয়া রাইখা গেছিলাম। রাজনের ভ্রু কুঁচকে গেল। মেয়েটার নাম নীলু, এটা তুই জানলি কিভাবে? জিজ্ঞেস করছিলাম, ওর অবস্থা ভালা ছিল না। সে কইল, চিত্রা আপার সাথে একটু কথা আছে, শুধু একবার তারে ডাইকা আনো। আমি তাই ওরে এখানে বসাইয়া চিত্রা আপারে খবর দিয়া আনতে গেলাম। কিন্তু ফিরা আয়সা দেখি মাইয়াটা গায়েব। রোশান বিরক্ত হয়ে বলল, এখন তো কেউ নেই। কে না কে এসেছিল, তা নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে নাকি? দেশের অবস্থা ভালো না, ছিনতাই বাড়ছে। অযথা এমন হুটহাট কাউকে অন্দরমহলে ঢুকাবি না। রাজন সুর মিলিয়ে বলল, দেখিস নাই, পুকুরে 2টা লাশ ভাসাইয়া দিছে। কোনোদিন না জানি তুই টার্গেটে পড়ে যাস। মিতালি ভয়ে চুপ হয়ে গেল। ফারাজ একবার রাজন আর রোশানের দিকে তাকাল। তারপর এক দমে বলল, সবাই যার যার ঘরে চলে যাও। সবাই যেতেই ফারাজের দৃষ্টি স্থির হল চিত্রার দিকে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে। আজ সারাদিনে অনেক কিছু দেখেছে। মানসিকভাবে বেশ ধকল যাচ্ছে ওর ওপর। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে গেল। বউ। চিত্রা নিঃশব্দে তার দিকে তাকাল। বাজিতপুর যাব। জিনিসপত্র যা লাগবে, প্যাক করে নাও। চিত্রা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। বাজিতপুর? কিন্তু হঠাৎ সেখানে কেন? সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে।
গা গুলিয়ে উঠছে, মাথার ভেতর ধকধক করা যন্ত্রণা হচ্ছে। আজ টাফনিলও কোনো কাজ করছে না। তারিখ কত আজ? ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে নেয় সে। মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে আসে। বুকের ভেতর কেমন যেন শূন্য লাগতে থাকে। না, না, সময় তো পেরিয়ে গেছে। মোহনার সারা শরীর কাঁপতে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন, সে কি গর্ভবতী? না, এটা অসম্ভব। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায়। রোশান সেখানে বসে কিছু হিসাব কষছে। ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিয়েই ব্যস্ত। ভুলেও রোশান কিছু জানলে চলবে না। কিন্তু যদি জানতে পেরে যায়, যদি সে ধরা পড়ে যায়, মোহনার শ্বাস গলায় আটকে আসে। বাচ্চার কথা মনে পড়তেই ভেতরটা শীতল হয়ে যায়। না, সে আর সন্তানহারা হতে চায় না। বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না। সে জানতে পারলে একেও মেরে ফেলবে। বাচ্চাটাকে একেবারে ফেলবে। মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয়। আগে পরীক্ষা করতে হবে। যদি সে গর্ভবতী না হয় তাহলে তো এসব ভয় অযৌক্তিক। মোহনা, রোশানের ডাক শুনে চমকে ওঠে সে। জি, কণ্ঠ কাঁপছে। এক গ্লাস পানি দাও তো। মোহনা ভয়ে ভয়ে জগের দিকে এগিয়ে যায়। খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের ওপর জগটা ছিল। গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনার হাত কাঁপছে। তবু সে নিজেকে সামলে নেয়। পানি নিয়ে রোশানের দিকে এগোতেই আবারও ডাক পড়ল। এই, মোহনা। চমকে ওঠে সে। হাত ফসকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে। মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় কাচের গ্লাসটা। রোশান এক ঝলক ভাঙা কাচের দিকে তাকায়। তারপর মুহূর্তের মধ্যেই মোহনাকে টেনে নিয়ে আসে কাছে। গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কি লুকাচ্ছ জানেমান? আমাকে চিনো তো? আমি কেমন সেটাও আশা করি জানো। সাবধান, নিজের যমদূতকে ঢেকো না। রোশান মোহনাকে ধাক্কা দিয়ে কাচের ওপর ফেলে দেয়। চোখের সামনে দপদপ করতে থাকে রতারা চিহ্ন কোমাখা কাচের টুকরো। শরীরের একপাশ ক্ষতবিক্ষত। রতারা চিহ্ন তো গড়িয়ে পড়ছে মেঝেতে। তবু মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায়। যদি মাটির নিচে একটা ফাটল থাকত, তাহলে সে তাতে ঢুকে চিরদিনের মতো হারিয়ে যেত। কিন্তু তার উপায় নেই। মৃতারা চিহ্ন তত্ত্ব ছাড়া মুক্তি কোথায়? ড্যাশ। আকাশ আজ এক শোকপট। কালো মেঘের দুর্ভেদ্য আবরণে ঢাকা। যেখানে চন্দ্রের রূপালী আলো অসহায়ভাবে বিলীন হয়ে গেছে। বাতাসের শীতল প্রবাহ শিরদাঁড়ায় এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে। তার নির্মম শৈত্যহারের গভীরতম প্রকোষ্ঠেও অনুপ্রবেশ করছে। দূরপ্রান্ত থেকে অনির্ধারিত পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে। পথের ধূসর প্রান্তরে ছন্নছাড়া কুকুরগুলোর ক্ষীণ আলোয় ঘেউ ঘেউ শব্দ এক ভগ্ন সুর তৈরি করছে। হয়তো রাতের আধারে তারা কোনো অশরীরীর উপস্থিতি টের পেয়েছে। হুটহাট আবার বাতাস দিকবিদিক হয়ে ছুটছে। তার রুদ্ধশ্বাস প্রবাহে শুষ্ক পাতারাও এক কৃত্রিম ঘূর্ণিতে আবর্তিত হচ্ছে। দেখে মনে হচ্ছে কারাগারের বন্দিরা মুক্তির জন্য প্রলাপ বকছে। চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈশব্দ। এই নৈশব্দতা প্রকৃতির প্রতিটি কণায় বিষণ্ণতার ছাপ ফেলে রেখে যাচ্ছে। বহু দূরে, হয়তো তার চেয়েও বেশি দূরে, সোহান নদীর ঘাটে নির্বাক বসে আছে। চারপাশের নিকষ অন্ধকারে তার কৃষ্ণগাত্র একাত্ম হয়ে গেছে রাত্রির অতল অমানিসার সঙ্গে। শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডলিমাত্র প্রমাণ করে যে সে এখনও শ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ। কিন্তু তার অন্তর্গত উত্তাল আগুন নিস্তরঙ্গ নদীর মতো নয়, বরং গভীর গহ্বরের ধিকি ধিকি দহনে পরিণত হয়েছে। চিন্তার প্রবাহ বিভ্রান্ত, সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্তি তার অস্তিত্বকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবেই সে স্বস্তি পাবে। অথচ সে জানে, তাও যথেষ্ট নয়। তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্তি এত তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো এই দহন প্রশমিত হবে না। হাতের আঙুল অস্থিরভাবে নড়ছে। রাতের আধারে নদীর ঘাটটায় কেবল জলের শব্দ। নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভেপো বাজল। দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে এই শব্দ। সোহান বিরক্তিতে পা নাড়ায়। পায়ের লোমশ চামড়ায় মশার দংশনে ছোট ছোট দাগ ফুটে উঠলেও তার তাতে ভ্রূক্ষেপ নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। হারুনসহ দলের 4 জন খুন হয়ে গেল। অথচ হত্যাকারীকে, তা সে এতটুকু আঁচ করতে পারছে না। তারা চিহ্ন কি তার চেয়েও ক্ষমতা? আধিপত্য? শোভানের ব্যবসার পরিধি বিশাল। শহরের রাস্তায় যে অটোরিকশা মোটরগাড়ি চলে, তার বেশিরভাগই তার আওতায়। চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝিয়ে দেয়।
আর সোহান হিসাব চুকিয়ে তাদের পারিশ্রমিক দেয়। এই ব্যবসায় তাকে নাম দিয়েছে, পরিচিতি দিয়েছে। তবে নৈতিকতার ভাত নেই দেশে। তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপেই শেষ। সোহান লুঙ্গিটা একটু উপরে টেনে তোলে, পায়ের পাতা চুলকায়, গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট। রংটার ব্যাখ্যা সে দিতে পারবে না। শোভানের কল বাজছে। সোহান টের পেয়েছে, তবে তুলে দেখতেও মন চাইছে না। এমনকি কে করেছে সেটাও জানতে ইচ্ছে করছে না। পরপর 3টা কল আসার পর একরাশ বিরক্ত নিয়ে কল তুলে রিসিভ করে। ওপাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে। কল রিসিভ হতেই বিশ্রী গালিগালাজ শোনা যায়। সোহান জবাব দেয় না, সে মনোযোগ দিয়ে কথা গিলে। কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে শোভানের চোখ মুখ চকচক করে ওঠল। হ্যাঁ, এমন একটা খবরের অপেক্ষাতেই তো সে এতক্ষণ ছিল। সোহান পৈশাচিক হেসে বলল, এত দিনে একটা কামের কাম করছো মামুর ব্যাটা। এবার সুন্দর একখান গপ্প বানাইয়া নাটকখানা প্রচার কইরা ফেলাও দেখি। ভালোবাসা হচ্ছে সময়ের মতো, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, তবুও প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন স্পর্শহীন স্পর্শের মতো। ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা। গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে, বমি পায়। ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফারাজের বুকে সেদিকে খেয়াল নেই। ফারাজের তাতে মন্দ লাগছে না। বুকটা এখন আর ফাঁকা নেই, শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গনী। আচ্ছা, ফারাজ তো এমন ছিল না। জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে। পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে, সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি। ফারাজ জীবনকে গড়ে তুলেছে নিজ হাতে। প্রতিটি ইট, প্রতিটি কাঠামো তার ঘামে, পরিশ্রমে নির্মিত। সে কারো চাটুকারিতা করেনি, কারো ছায়ায় দাঁড়ায়নি। যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন। অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি। নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন। কেবল কি নারীর, জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। দুনিয়ায় যা চিরস্থায়ী নয়, তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত। ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায়। মোহনা ছিল তার চেয়ে 6 বছরের ছোট। যখন ফারাজ মাস্টার্স করছিল, তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল। ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়ত। ফারাজের হলে থাকার অভ্যাস ছিল না। কলাবাগানের একটা বিল্ডিংয়ে থাকত সে। বিল্ডিংয়ের ওই একটা ফ্লোর ফারাজের নিজের ছিল। সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতে মোহনা আইসিটি পড়তে যেত। প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবে হয় তাদের। মোহনা যার কাছে আইসিটি পড়ত তার ঘরের জানালা দিয়ে ফারাজের বেলকনি দেখা যেত। ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত। সিগারেটের ধোঁয়া উড়াত। মোহনা প্রাইভেটের নাম করে সেই সব আড়াল থেকে দেখত। ফারাজের তীক্ষ্ণ চাহনি, সিগারেটে ঝলসানো তিক্ত ঠোঁট আর গম্ভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল। তার ভালোলাগা প্রথম পুরুষ ওই লোকটাই ছিল, যে তার দিকে কখনো ফিরে চায়নি। রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে, এক নির্বাক আকুতি নিয়ে। কিন্তু ফারাজ, সে তো অন্য পথের যাত্রী। আশপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেওনি। ভালোবাসা দিবসে, জনসমক্ষে শাহবাগের পরে একগুচ্ছ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল, তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম বিরক্তি, বিতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্যে সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই। মোহনার চোখে জলজল করা অশ্রুর রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি। এরপর মোহনা হারিয়ে যায়। কোথায়, কিভাবে, ফারাজ জানে না। বছরের পর বছর পেরিয়ে যায়। ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায়, জীবনকে সংহত করতে দৃঢ়তায়। অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেনা মুখের। তবে এবার সম্পর্কের সংজ্ঞা ভিন্ন। সে মুখ তার ভাইয়ের স্ত্রীর। আচ্ছা, নারীরা এমন কেন? অন্য কাউকে জীবন সঙ্গী করাই কি তাদের চূড়ান্ত প্রতিশোধ? কিন্তু এসব করে লাভ কি? কই, এসব করেও তো ফারাজকে পুরাতে পারল না মোহনা। উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ বাড়ে না? মোহনার প্রতিশোধ তাকেই ধ্বংস করেছে। সেই মোহনা যার জন্য একসময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয় কোনো আন্দোলন জাগেনি। তবে চিত্রার ক্ষেত্রে কেন ভিন্নতা? কেন সে নিজেকে সামলাতে পারে না?
কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয়? ফারাজ নিদ্রিত চিত্রার অবয়ব আরও শক্ত করে আগলে ধরে। ড্রাইভারের দিকে না ফিরেই গম্ভীর কণ্ঠে আদেশ করে, গাড়ি ধীরে চালাও, সাবধান, আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে। রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে। ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে। চিত্রার মামার বাড়ি পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টা ছুঁই ছুঁই। আগামীকাল শুক্রবার, সোহাগের বিবাহোৎসব। যদিও একান্তই ঘরোয়া আয়োজন, নামমাত্র অনুষ্ঠান, বিশেষ কিছু নয়। ফারাজের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে। না হলে এমন নিমন্ত্রণ বা গ্রাহ্য করে, বিশেষত বউয়ের প্রাক্তনের নিমন্ত্রণ। তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট, চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতেই চিত্রার নিদ্রা ভেঙে যায়। ঘুমের তন্দ্রা কাটতেই অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে, আপনার কি মাথা গেছে? গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন? ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রার লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার চেহারাটা দেখি তো, প্রিয়তমা। আহা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে, কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছ, যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটি কি ভাবছে আল্লাহই জানেন। তার অন্তর্দা আরও প্রগাঢ় হয়। আরে, ওদিকে কি দেখছ? আমার দিকে দেখো না। চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায়। তবে সে জানে ক্ষোভ প্রকাশে লাভ নেই। ফারাজ তাতে আরও আস্কারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যালাপে বরফ গলবে না, মিস্টার দারাজ এলাচি। ফারাজ এত সহজে নিবৃত হয় না। তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময়বিমূঢ় হয়ে সে ফারাজের দিকে তাকায়। তবু তার কণ্ঠ রুদ্ধ। অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না। রাগে ফুঁসতে থাকে, অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরও উৎসাহী হয়ে ওঠে। চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, হিসস, ডোন্ট মেক অ্যা নয়েজ। বাড়ির সামনে পা রাখতেই চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠোন, দেয়ালের চুন্ধোয়া গন্ধ, রাতের বাতাসে ভাসতে থাকা চেনা সব শব্দ, সবকিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সবকিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে। তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন এতগুলো বছর অন্তত মাথা গুজে থাকার জায়গা তো দিয়েছিলেন। আরে বাল, এই বাড়িতে কলিং বেল নাই কেন? টু মাছ ছোটলোক। ফারাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন আনলেন আমাকে? সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য, বেবস। ধ্যাত। চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরেই অপেক্ষা করছে। তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগেই অবগত ছিল। অথচ চিত্রা নিজেই কিছু জানত না। পেছনে থেকে ফারাজও ভেতরে পা রাখল। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মার্জিয়ার ওপর। মার্জিয়া ইতিমধ্যেই ফারাজ এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে। তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুখে মেকি হাসি, চোখে মুখে দ্বিধা। ফারাজ হাসিমুখে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম, মাদার ইন লো। মানে, আমার তো পোড়া কপাল, শাশুড়ি নেই। কিন্তু বউটাকে তো তারত্তারা আপনিই বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকেই মাদার ইন লো বলে ডাকছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না, বাপজান। আপত্তি কিসের? শত হইলেও তুমি আমাগো চিত্রার স্বামী। মার্জিয়া কথা শেষ করার আগেই ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ। জান ফান বলে কেন ডাকছেন? দেখুন আমি চরিত্রবান পুরুষ, বউয়ের প্রতি দয়াল না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো? ছি ছি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে বলে ডাকে রে? মার্জিয়া বোকার মতো চেয়ে রইল। কিছুপল চুপ থেকে নিজেকে সামলে বলল, দাও দাও, ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই মাহদি, সোহাগ আর জান্নাতরে ডাক। আরে আমার লোকের অভাব নেই, ওরাই সব করবে।
কিন্তু সোহাগকে কেন ডাকছেন? মাদার, সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিকমতো করতে দেন। ননসেন্স। চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মারিয়া আর মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে। মাহদি নিশ্চুপ, কারণ সে ভালো করেই জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানেই নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে। চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয়। চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবন্ধ। ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না। মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে সোহাগ ভাই নাকি? মিয়া, বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইট নট ফেয়ার ব্রো। এসেছ যখন, একটু বুকে আসো না। কত বড় উপকার করেছ তুমি। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আবার কষ্টে আমার এন্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও চিত্রার বুঝতে বাকি রইল না এটা যে নিছক মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্তও এখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে হিসহিসিয়ে বলল, বউ আমায় রুমে ডাকছে, আমি আসি। তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসল সে। তারপর চিত্রার পিছু নিল। গুনগুন করে আবার গাইতে লাগল, মাদার ইন লোয়ের বাড়িতে আইসা পাইলাম ভাঙা রুম। বউটারে মোর বুকে লইয়া দিমু করা ঘুম। হায়রে দিমু করা ঘুম। ড্যাশ। ফজরের আজানের সুরলহরি এখনও বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে। একে একে মুসল্লিদের দল মসজিদ অভিমুখে গমন করছে। কেউ ধীর পায়, কেউ বা তাড়াহুড়োয়, তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব। আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারারাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা। দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়ামূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিমায় ঢাকা কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ। নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলেছে এই গাছ। তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গত রাতের শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে। জলবিন্দুর মতোই স্পন্দনশীল এই নির্জন ভোরে নীলুদের প্রতিবেশী রমিসা বেগমের ব্যস্ততা শুরু হয়। তার সন্তান গার্মেন্টসে চাকরি করে, তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রমিসা কলপারের দিকে এগিয়ে আসে। বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে। রমিসা থু ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম্য দৃশ্য। দূরের কয়েকটি মসজিদে এখনও আজানের মায়ামো ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রমিসা কুলি করে অজু সারল, তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কি ভেবে যেন সৃষ্টি গাছের দিকে চোখ যায় তার। কি যেন একটা ঝুলছে গাছে। চোখ সরু করে ভালোভাবে তাকাতেই রমিসা চিৎকার করে ওঠেন। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, নীলুফা।